শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকাই কাম্য। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে সামাজিক বিজ্ঞান, যেটিকে আগে সামাজিক বিজ্ঞান বলতো, এখন এগুলো বাংলাদেশ ও বিষয় পরিচয়। আসলে সেই ভিডিওর সামনে দাঁড়িয়ে আমি সবসময় উপদেশমূলক কিছু কথা বলি, হয়তো অনেক শিক্ষার্থী আমার উপর বিরক্ত হয়। আসলে তোমাদের ভালোর জন্য, তোমাদের লাইফ চেঞ্জ করার জন্য আমি আসলে এই কথাগুলো বলে থাকি। তোমরা আমার কথাগুলো উপদেশ হিসাবে নিয়ে সেগুলো গ্রহণ করো, তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে অতি দ্রুত। তোমরা আমাদের ক্লাসগুলো দেখবে, শেয়ার করবে, লাইক দিবে, কমেন্ট করবে, তাহলেই তো আমরাও পরিবর্তন হতে পারবো। ভুল ত্রুটি থাকতে পারে, কারণ ভুলের ঊর্ধ্বে কেউই নয়। মানুষ মাত্র ভুল, তো আর ইজ হিউম্যান। তাই এই করোনা ভাইরাসকে অতিক্রম করে, অর্থাৎ অনেক কষ্টের বিনিময়ে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাচ্ছে তোমাদের উদ্দেশ্যে। আমিও সেই রকম একজন। আজকে এইখানে দাঁড়িয়ে তোমাদেরকে দুটো কথা বলার জন্য যে সুযোগ পেয়েছি, সেই সুযোগটা তোমরা কাজে লাগাও। আসলে তোমরা যদি আমাদের এই জায়গাতে থাকতে, তাহলে আমাদের এই কষ্টের কথা তোমরা বুঝতে পারতে। তোমাদের পরীক্ষা আসন্ন, পরীক্ষা তোমাদের দেওয়া লাগবে। যে সকল শিক্ষার্থী জানে না, তাদেরকে তোমরা জানিয়ে দিবে। পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে, সেটি তোমরা তোমাদের ফেসবুকের মাধ্যমে অথবা স্কুল অফিস কক্ষ থেকে সংগ্রহ করতে পারো। আর পরীক্ষার নিয়মাবলী সেই নোটিশে লেখা আছে, সেই মোতাবেক তোমরা পরীক্ষা দিবে, সেইভাবে করবে। আজকে আমি সেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম এবং দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন, এই বিষয়ে তিনটি নিয়ে আলোচনা করব, এবং তোমরা সেটি ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। প্রথমে লেখা আছে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। আমি এখানে লিখে রেখেছি। আমরা গত একটি ক্লাসে বলেছি নাগরিক ও নাগরিকতা, সিটিজেন অ্যান্ড সিটিজেনশিপ। নাগরিকতা হলো সে দেশের নাগরিক হয়ে সে রাষ্ট্র থেকে কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, তিনি হলেন নাগরিকতা। আর আইন আমাদের জন্য, মানুষের জন্য রাষ্ট্র কর্তৃক নিয়মাবলী। সেই আইনের অনেক উৎস আছে। আমরা তোমাদের হোয়াইট বোর্ডে সেগুলা কিছু কিছু অংশ লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে একটি কথা আমি বলেছি। আর রাষ্ট্রের ধারণার মতবাদ, পৌরনীতিতে এই মতবাদগুলো দেওয়া আছে। রাষ্ট্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেউ উৎপত্তির কথা বলেছে, কেউ বল প্রয়োগের কথা বলেছে, কেউ সামাজিক মতবাদ, এইভাবে ধর্মীয় দৃষ্টিকোণ এরকম কতগুলো মতবাদ দিয়েছে। তাই এই রাষ্ট্রের উপাদান, চারটি উপাদান রাষ্ট্রের। রাষ্ট্রের চারটি উপাদান: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব।
তাহলে রাষ্ট্রের কয়টি উপাদান? রাষ্ট্রের 4টি উপাদান। সেই উপাদানগুলো হলো নির্দিষ্ট ভূখণ্ড। একটি রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, সে অল্প হোক আর বেশি হোক, তার একটা নির্দিষ্ট এরিয়া অর্থাৎ আয়তন থাকতে হবে। এরপরে রাষ্ট্রের আরেকটি উপাদান হলো জনসমষ্টি। কোন দেশে কত জনসমষ্টি থাকবে, কম বা বেশি সেটা কোনো চিন্তা নয়। জনসমষ্টি অল্প হলেও সেটি রাষ্ট্র হবে, বেশি হলেও হবে, তাই জনসমষ্টি থাকতে হবে। সরকার, সেই রাষ্ট্রের পরিচালনার জন্য গভর্নমেন্ট থাকবে, সরকার থাকবে, সরকার নিয়ন্ত্রণ করবে। আরেকটি হলো সার্বভৌমত্ব, সর্বোচ্চ ক্ষমতা, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা। এটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য আভ্যন্তরীণ সার্বভৌমত্ব আর বহিঃশক্তি নিয়ন্ত্রণ করার জন্য আন্তর্জাতিক সার্বভৌমত্ব থাকবে। এই হলো রাষ্ট্রের 4টি উপাদান। তাহলে রাষ্ট্রের 4টি উপাদান: নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব। এই 4টি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। এর অনেক কার্যাবলী, রাষ্ট্রের সবচেয়ে অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, যেগুলা না করলে নয়, যেগুলা করতে হবে বাধ্যতামূলক, এগুলাকে মুখ্য কাজ বলে। রাষ্ট্রের কিছু নিয়ম কানুন, এগুলা দেখাশোনা, এগুলো মুখ্য। ন্যায় বিচার করা, ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ করা, অর্থাৎ খারাপকে খারাপ বলে তার সেই বিচার কার্যে যেন কোনো দ্বিধা বিভক্ত না হয়ে সঠিক বিচার হয়, সেই কাজ এর মধ্যে। আন্তর্জাতিক যেগুলা দেশের বাইরে যে সকল রাষ্ট্রের কাজ, সেগুলা সে আন্তর্জাতিক। সুষ্ঠু বন্টন, সবার মধ্যে সমবন্টন করতে হবে, যে কোনো জিনিস যার যার যোগ্যতা অনুসারে তার মধ্যে বন্টন করাই হলো সুষ্ঠু বন্টন। এই হলো রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলীগুলা। আরেকটা আছে ঐচ্ছিক কাজ। ঐচ্ছিক যেগুলা একটু গৌণ, তবুও কিন্তু কোনো অংশে কম না। শৃঙ্খলা রক্ষা করা, দেশের অভ্যন্তরের ভিতরে শৃঙ্খলা রক্ষা করা, বাইরে শৃঙ্খলা রক্ষা করা, নিয়ম কানুনের ভিতরে মানুষের জন্য এই আইন, ধর্ম এই আইনের সৃষ্টি। এই শৃঙ্খলা রক্ষা, শিক্ষিত নাগরিক গড়ে তোলা। আজকে যদি নাগরিক শিক্ষিত না হয়, সে অশিক্ষিত, নিরক্ষর হবে, রাষ্ট্রের জন্য অমঙ্গল। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আমরা বলি, কিন্তু সবাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে কি করে সেই নিয়ম কানুন চলবে, নিয়ম কানুন মানা হবে? অর্থাৎ আমি যদি একজন পরিষ্কার পরিচ্ছন্ন চলি, বাকিরা না চললে সেটি আমারও সেই অর্থাৎ অপরিচ্ছন্নের ভাগে আমিও পড়ব। সুতরাং শিক্ষিত নাগরিক, তারপরে নাগরিকের সুরক্ষা। অনেক সময় এই দেশে বিভিন্ন ধর্মীয় হোক আর বিভিন্ন ভাবে বাল্য বিবাহ 18 বছর পর্যন্ত পূর্ণ না হতে বাল্য বিবাহ, ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে দেয়। এটি কিন্তু রোধ করার জন্য সেই ঐচ্ছিক কাজের অন্তর্ভুক্ত। অর্থনীতি, দেশের আভ্যন্তরীণ অর্থনীতি, বাইরের থেকে কিভাবে অর্থনীতি দিকগুলা দেখাশোনা করা, কি করলে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পাবে, সেগুলো দেখার দায়িত্ব। উন্নয়ন করা, রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ, স্কুল কলেজ মাদ্রাসা অবকাঠামো, খাল খনন, কৃষিকাজের উন্নয়ন, বনাঞ্চল সংরক্ষণ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে উন্নয়ন সাধন করতে হবে দেশের মঙ্গলের জন্য। স্বাধীনতা রক্ষা, আমাদের যে 1971 সালের কষ্টার্জিত স্বাধীনতাকে অক্ষরে অক্ষরে রক্ষা করতে হবে। তাই স্বাধীনতা রক্ষা করার অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। নিরাপত্তা, জনগণের নিরাপত্তা দিতে হবে। যদি জনগণ
ঠিক মতো রাত্রে ঘুমাইতে না পারে, ঠিক মতো চলতে না পারে, দেশে হারাহারি, দেশের বিশৃঙ্খলা থাকে, তাহলে কি করে চলবে? এই জন্য নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, নাগরিক নগর রাষ্ট্র। এবার রাষ্ট্র হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। প্রথমে বলছি যেখানে নাগরিকরা থাকবে, তার বিভিন্ন দায় দায়িত্ব কর্তব্য সরকার দেখবে নিজেও দায়িত্ব পালন করে সেভাবে থাকবে। অর্থাৎ অনেক সময় আগের কালে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল ভিত্তিক নগর রাষ্ট্র গড়ে উঠত। অর্থাৎ একটি গ্রাম নিয়ে এরা বসবাস করত, আরেকটি গ্রামে আরো কিছু পরিবার বসবাস করত। এইভাবে আস্তে আস্তে উপরে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। দায়িত্ব কর্তব্য দেশপ্রেম এগুলা আমাদের ভিতরে, নাগরিকের ভিতরে যদি না থাকে, আমরা কি করি? দেশের জিনিস ব্যবহার করি না। এই কাপড়টা কি জাপানি না চাইনিজ? আজকে চীন দেশের অনেক জিনিস আমাদের দেশে সয়লাভ হয়ে গেছে। ক্ষুদ্র ক্ষুদ্র যান্ত্রিক যন্ত্রাংশ, মোবাইল, ভিডিও, অডিওর অনেক কিছু, ইলেকট্রনিক, সাইকেল, রিক্সা, অটো ইত্যাদি সবই তাদের দেশে। এইভাবে যদি আমাদের শিল্প কারখানাগুলা এতে করে বসে যাবে, অর্থাৎ উন্নয়ন হবে না। এসব যদি বন্ধ করে, আমরা দেশীয় শিল্পের প্রতি, দেশীয় জিনিসের প্রতি আমাদের কোনো মায়া নেই, বিশ্বাসযোগ্যতা নেই। এটিরও কিছু কারণ আছে। আমাদের দেশীয় সম্পদগুলা অনেক সময় ট্যাক্সই করা হয় না, এজন্য বাইরের সম্পদগুলা আসে দেশে জড়ো। এই জন্য দেশপ্রেম থাকতে হবে। যেখানে যা করার দেশকে ভালোবেসে করতে হবে। আইনের ধারণা, আইনের বৈশিষ্ট্য, আইন কিভাবে আসছে, আইনের ধারণা, এই যে আমি এখানে লিখেছি, আর বৈশিষ্ট্য, এগুলো অনেক বিরাট একটা অধ্যায়। এই আইনের ধারণাগুলা প্রথম ধর্মীয় অনুশাসন থেকে, ধর্মের বিভিন্ন রীতিনীতি থেকে এসেছে। এর অনেক বৈশিষ্ট্য। আইনের উৎস, আইন কিভাবে এসেছে? উৎস হলো প্রথম ধর্ম। ওই যে ধর্মের বিভিন্ন উৎস, বিভিন্ন ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, বিভিন্ন ধর্মের আইনের একটি কথা, সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়, কিন্তু উপাসনা ভিন্ন ভিন্ন। কোন ধর্মে বলে না যে চুরি করো, এরকম কোনো কথা নেই। সব ধর্মেরই সমান কথা। তারপরে ধর্ম প্রথা, এই যে আমাদের দেশের মানুষ গ্রামাঞ্চলে তার দাদা দাদি নানা নানিরা বিভিন্ন, অর্থাৎ আগের কালে কিছু কথা বলে যেগুলো এখনকার প্রজন্ম মেনে নেয় না। আজকে শনিবার, ওইদিকে বের হওয়া যাবে না, শনির দশা হবে। আজকে মঙ্গলবার, মঙ্গলের দশা হবে। এরকম কিছু প্রথা, নিয়ম কানুন ওইখান থেকে গ্রাম অঞ্চলের বৃদ্ধ দাদা দাদি নানা নারীরা বলতেন। সেই সকল কথা থেকেও আইনের উৎস। বিচার কার্য পরিচালনা করতে গিয়ে বিচারকরা বিভিন্ন নিয়ম নীতি নিজেরা তৈরি করেছেন। সেখান থেকেও আইনের ন্যায়বোধ, কিভাবে ন্যায় নীতি রক্ষা করা যাবে, রক্ষা করে কাজ করা যাবে, বিচার কার্য সঠিক করা যাবে, এগুলা থেকেও আইনের উৎস। তারপরে আইনসভা, বাংলাদেশের আইনসভার নাম হল জাতীয় সংসদ। একটি মাত্র কেন্দ্র থেকে আমাদের সেখানে আইন প্রণয়ন করা হয় এবং আইন বাস্তবায়নের অনুমতি দান সেই জাতীয় সংসদ থেকে দেওয়া হয়। বাংলাদেশের একটি আইনসভা আছে। তথ্য অধিকার আইন, তথ্য হলো তথ্য উপায়িত। এই যে আমি এখানে দাঁড়িয়ে ক্লাস দিচ্ছি, বিভিন্ন বই থেকে তথ্য, অর্থাৎ তার উপাদানগুলো সংগ্রহ করে কি কি জিনিস লাগবে আমার এই ক্লাস করতে, সেইগুলাই তথ্য উপাত্তের আওতায় তথ্য অধিকার আইন 5 এপ্রিল 2009 সালে বাস্তবায়িত হয়। এই রেকর্ডই হলো, অর্থাৎ কোনো কিছু রেকর্ড নথিভুক্ত করে রাখাই হলো তথ্য অধিকার আইন।
এই হলো এই চ্যাপ্টারের এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। এইগুলা তোমরা জানো, রাষ্ট্র কি, নাগরিকতা কি, আইন কি। এরপরে একটি সৃজনশীল প্রশ্ন, নিচে ডায়াগ্রামটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে জনসমষ্টি, সার্বভৌমত্ব, রাষ্ট্র, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার। টি.এইচ. গ্রিনের মতে আইনের সংজ্ঞা দাও। টি.এইচ. গ্রিনের মতে আইনের সংজ্ঞা দাও। এখানে টি.এইচ. গ্রিনের মতে আইনের সংজ্ঞা দিতে বলেছে। তাহলে টি.এইচ. গ্রিনের মতে আইনের সংজ্ঞা কি হবে? টি.এইচ. গ্রিনের মতে রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ হইল আইন। আইনের অনুশাসন বলতে কি বুঝো? আইনের অনুশাসন বলতে দুই ধরনের, দ্বারা একটা আইনের প্রধান প্রাধান্য আর একটা আইনের দৃষ্টিতে সকল সাম্য। আইনের দৃষ্টিতে প্রাধান্য দেওয়া, সবাইকে আইনের দৃষ্টিতে প্রাধান্য দিতে হবে যার যার যোগ্যতা অনুসারে। আর সাম্য হলো সমান অধিকার, সবাইকে সমবন্টনে সম অধিকার দিতে হবে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি ব্যাখ্যা করো। কি আমরা বলেছি, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো, উপাদান হলো সার্বভৌমত্ব, সর্বোচ্চ ক্ষমতা। এই যে সার্বভৌমত্ব, এটি দুটি দিক আছে, একটা হলো আভ্যন্তরীণ আর একটা হলো বহিঃশক্তি নিয়ন্ত্রণ। আভ্যন্তরীণটা হলো দেশের ভিতরে আর বহিঃশক্তি হলো বাইরের দেশের। এগুলা আর উপযুক্ত উপাদানগুলোর মধ্যে যে কোনো একটি উপাদান না থাকলে রাষ্ট্র গঠিত হওয়া সম্ভব নয়। বিশ্লেষণ করাও। রাষ্ট্র গঠনের জন্য চারটি উপাদানই লাগবে। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এর একটি বাদ গেলেও সেটি রাষ্ট্র বলে গণ্য হবে না। এটি সাদামাটা কথা, আমি এর আগেও বলেছি, ওইখানে এর বিশ্লেষণ দিয়েছি। সুতরাং রাষ্ট্র গঠন করতে হলে তার চারটি উপাদান অক্ষরে অক্ষরে থাকতে হবে। কিন্তু রাষ্ট্রের আয়তন কত ছোট, রাষ্ট্রের জনসংখ্যা কত বড় বা বেশি বা কম, সেটা কোনো কথা নয়। অর্থাৎ উপাদান চারটি থাকতেই হবে। এই হলো আজকের আলোচনার মূল থিম। তাহলে আলোচনায় দেখা গেল এখানে রাষ্ট্র, নাগরিকতা ও আইন সম্পর্কে তোমরা জেনেছ। একটি সৃজনশীল বোর্ডে দেওয়া হয়েছে, আর এদিকে মূল কথাগুলো আমি বিশ্লেষণ করেছি। তথ্য অধিকার আইন অর্থাৎ 5 এপ্রিল 2019, অর্থাৎ যে কোনো রেকর্ড রাখাকেই তথ্য অধিকার আইন বলে। এ হলো আজকের এই বিষয়ের মূল প্রতিপাদ্য বিষয়। এখন তোমরা বাড়ির কাজ নিয়ে নিবে, হোমওয়ার্কটা আমি দিচ্ছি, তোমরা নিয়ে নাও। হোমওয়ার্ক সবাই লেখো। হোমওয়ার্ক 1 লেখো। জাতিসংঘ কত তারিখে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ কত তারিখে প্রতিষ্ঠিত হয়? 2 নাগরিকতা বলতে কি বুঝো? নাগরিকতা বলতে কি বুঝো? এবং তারপরে লেখো সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব কি? এই তিনটি প্রশ্নের উত্তর বাসা থেকে লিখে আমাকে দেখাবে। এই তিনটি প্রশ্নের উত্তর বাসা থেকে লিখে আনবে। শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে।
নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সাবান পানি দিয়ে দৈনিক কয়েকবার করে হাত পা মুখ এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ভালো করে হাত না ধুয়ে খাবার খেও না। হাতের মধ্যে সবচেয়ে বেশি ময়লা, হাতের মধ্যে দিয়ে বেশি ময়লা আমাদের মুখে প্রবেশ করে। সুতরাং তোমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, আমরাও সেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। তো আজকে আর নয়, সবাইকে ধন্যবাদ।